10 বছর পর গুলশারে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কোনো ভারতীয় কূটনীতিক। বৈঠকে বিএনপির সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচক করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সীমান্ত হত্যা, পানি বণ্টন সহ দুই দেশের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং মগবাজার থেকে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমি একটু শুরুতেই চলে যাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপির তথ্য বিষয়ক আপনার কাছে আমি শুরুতেই জানতে চাই যে ইলিশ দেয়া নিয়ে উপদেষ্টাদের মতবিরোধ চলছে, যে যেমনটি আমরা দেখিয়েছি যে দুই উপদেষ্টার বক্তব্য আমরা কিছুক্ষণ আগে খবরে দেখাচ্ছিলাম। এ বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আসলে ইলিশ রপ্তানি নিয়ে যে মতানৈক্যটা আমি দেখলাম টেলিভিশনে, এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ বাংলাদেশে ইলিশ উৎপাদনের প্রাচুর্যতা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে আমি দেখলাম যে এক ভাগ, আমাদের উৎপাদিত ইলিশের এক ভাগেরও কম আমরা প্রতিবেশী রাষ্ট্রে রপ্তানি করছি বা দিচ্ছি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। ইলিশ তারা পেতেই পারে, যদি আমাদের দেশে আভ্যন্তরীণ চাহিদা না মিটিয়ে দিত সেটা একটা আপনি আলোচনা করতে পারেন। সুতরাং এটাকে আমি খুব একটা বেশি গুরুত্ব দিতে দিতে চাই না। ইলিশে ওই মানে বাংলাদেশের ঐতিহ্য একটা ইলিশ মাছ, সেটা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে আমরা দিচ্ছি, এটা আমি এর মধ্যে কোনো কোনো অন্য কোনো কিছু খুঁজতে চাই না। তবে একটা জিনিস সত্য, যে আজকে ভারতের যে আপনার হাই কমিশনার, তিনি বিএনপির সাথে যে বৈঠক করেছেন, আমি মনে করি ইটস এ ব্রেক থ্রু অফ রিলেশন একটু বিটুইন। পরেই বিস্তারিত আলোচনা করব, শুধু একটু এই শুরুর বিষয়টিতেই থাকতে চাচ্ছি যে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে দুই উপদেষ্টার মধ্যে একেবারে স্পষ্ট মতবিরোধ রয়েছে। তাদের মধ্যে এই মতবিরোধের কারণ কি বলে আপনি মনে করেন? এটা এই তাদের মধ্যে মতবিরোধের কারণ তারা এটা তারাই ভালো বলতে হবে। আমি আমার জায়গা থেকে বলছি যে বাংলাদেশের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্রে আমাদের ঐতিহ্যবাহী যে ইলিশ মাছ এটা দিচ্ছি, এটার মধ্যে আমি কোনো অগুরুত্ব মানে ছোট কিছু দেখি না। এটাকে তারা কেন পরস্পর একে একে অপরের বিরোধিতা করছে, এটা তারাই ভালো বলতে পারবে। তবে আমি মনে জি, করি যে জনাব আজিজুল বারী হেলাল, আপনার বক্তব্য এই বিষয়ে স্পষ্ট। আমি আপনার কাছে আবারও ফিরবো। এবারে আমি চলে যাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হকের কাছে। আপনার কাছে আমি একটু একই বিষয়ে জানতে চাইবো, সেটি হলো রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে ইলিশ রপ্তানি। অর্থ উপদেষ্টার এই বক্তব্যের মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয়েছে যে প্রথমত যেটা বললেন যে আমাদের দুই মন্ত্রণালয়ের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে বোঝা যাচ্ছে একটা সমন্বয়হীনতার একটা সমস্যা আমরা দেখছি। আমরা বাস্তবে আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ বছরে একবারও ইলিশ মাছ খেতে পান না। এটা একটা বাস্তব বিষয়। কিন্তু আমরা ভারতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তারা যে এটা ইলিশ মাছ পেতে চান, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এটা বলতে পারেন বাংলাদেশ থেকে এক ধরনের জেস্চার। আমরা যে ভারতের নানা বাংলাদেশ বিরোধী তৎপরতার পরেও আমরা যে ভারতের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই, আমরা যে সমমর্মিতার সম্পর্ক রাখতে চাই, বলতে পারেন এটা একটা রাজনৈতিক একটা মেসেজ, এক ধরনের ডিপ্লোম্যাটিক একটা বার্তা ভারতকে দেওয়া হয়েছে। তো সেদিক থেকে মনে করি যে ধরুন দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা থাকলেও সরকার যখন বিবেচনা করে, সামগ্রিক বিষয়টাকে বিবেচনা করেই তারা সেখানে যান। আমি বরঞ্চ একটু বলবো যে ভারত যদি এই বার্তাটা যদি গ্রহণ করে, এটা বরঞ্চ ইতিবাচক হবে। আপনি খেয়াল করবেন যে বিশেষ করে 5 আগস্টের পরে, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে ভারত কিন্তু বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, ভারত আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের পতনকে অনেকটা মোদী সরকার নিজের পরাজয় হিসেবে যেন তারা বিবেচনার মধ্যে তারা নিয়েছেন। গতকালকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে বাংলাদেশের নাগরিকদেরকে পারলে উল্টিয়ে তারপরে তাদেরকে পিটানো হবে, তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে
তিনি যে বক্তব্য দিয়েছেন খুবই দায়িত্বহীন, খুবই উস্কানিমূলক এবং অত্যন্ত বিদ্বেষপ্রসূত একটা বক্তব্য। আমরা যেটা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা এর আগেও আমরা আম পাঠিয়েছি, বিভিন্ন সময় আমরা ইলিশ মাছ দিয়েছি। কখনো দিল্লিতে বা কলকাতাতে আমরা আমাদের টাঙ্গাইলের শাড়ি বা বেনারসি শাড়িও আমরা দিয়েছি ভারতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গকে। তার মানে এগুলোকে আমরা একটা শিষ্টাচার, সৌজন্য, আমরা যে একটা তাদের প্রতি সম্প্রীতি, এগুলো তার একটা সিম্বলিক একটা বহিঃপ্রকাশ। দুর্ভাগ্যজনকভাবে ভারত এগুলো কোনো মর্যাদা দেয়নি। একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে এখানকার জনগণের যে আকাঙ্ক্ষা, তার ভোটের অধিকার, তার মুক্তি, তার অর্জন, এগুলোকে ভারত আসলে এ পর্যন্ত তেমন কোনো সৎ প্রতিবেশীর পরিচয় ভারত কিন্তু দিতে পারেনি। যে জন্য আমার তিস্তার পানির, অভিন্ন পানির সংকট থেকে শুরু করে সীমান্ত হত্যা বলি, বাণিজ্যিক ভারসাম্যের যে সমস্যা বলি, অনেকগুলো সমস্যা কিন্তু ভারত এখন অনেক বিষয় আসলে উঠে আসছে। জনাব সাইফুল, আপনি আমাদের সাথেই থাকুন, আপনারা দুজনেই আমাদের সাথেই থাকুন। এরই মধ্যে আমাদের সাথে আরও একজন যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আপনাকেও স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে বলা হচ্ছে যে সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে ভারতে ইলিশ রপ্তানি, এই শীর্ষ পর্যায়ে আসলে কোন পর্যায়ে? এখন শীর্ষ পর্যায়ে বলতে তো আমরা যেটা এই মুহূর্তে বুঝবো যে বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের যে উপদেষ্টা পরিষদ, সেটাকেই আমরা বুঝবো। এখন তো শীর্ষ পর্যায়ে সেটাই। তো এটা বোঝা ছাড়া তো আপাতত আর অন্য কিছু নেই, যেহেতু এখন রাষ্ট্র পরিচালনা করছে উপদেষ্টা পরিষদ, কাজেই সিদ্ধান্ত নিচ্ছে উপদেষ্টা কিন্তু পরিষদ। মতবিরোধ রয়েছে, যেটি নিয়ে আমরা কিছুক্ষণ আগেও আমাদের দুজন অতিথির সাথে কথা বলছিলাম। এখন যেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে আছে, প্রত্যেকে হয়তো কথা বলছেন, সেটা হয়তো তাদের পার্সোনাল লেভেল থেকে কথা বলছেন, কিন্তু যখন রাষ্ট্রীয়ভাবে এটা অনুমতি হয়ে গেল যে ভারতে ইলিশ রপ্তানি করা হবে, যেটা সরকারিভাবে যেটা নথিবদ্ধ হয়ে গেল, সেটাকেই আমরা ধরবো যে এটা উপদেষ্টা পরিষদের বা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্ত। এর বাইরে ব্যক্তিগতভাবে যারা কথা বলবেন, সেগুলোকে রাষ্ট্রের মুখপত্র হিসেবে তো আমরা ধরতে পারি না। অনেক সময় দেখা যায় যে সরকারের ভেতরে থেকেও অনেকে তার পার্সোনাল বক্তব্য বা নানান কিছু প্রকাশ করেন, সেটা কিন্তু অনেক সময় আমরা ধরি না সরকারের মুখপত্র হিসেবে তিনি সেটা বলছেন। কাজে বর্তমান যে সরকার যারা পরিচালনা করছেন, ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকারের যে সরকারিভাবে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটাকে আমরা ধরবো যে এটাই হচ্ছে সরকারের মূল সিদ্ধান্ত। জি, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আপনি আমাদের সাথেই থাকুন। আমি আবারও চলে যাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে একটু জানতে চাই, আপনি শুরুতেই যেটি বলতে চাচ্ছিলেন যে বিএনপির সঙ্গে ভারতের 10 বছর পর, 2-1 দিন পরে নয়, 10 বছর পরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতদিন পরে কেন বৈঠকটি অনুষ্ঠিত হলো? আসলে এটা আমি প্রথমেই বলছি, দেখেন, বাংলাদেশ তো এই যে অনেক ঔদার্য ইন্ডিয়ার উপর দেখিয়েছে। সাইফুল ভাই যেটা বললেন, ইলিশ রপ্তানি, আপনার আম রপ্তানি, তারপরে আপনার বিভিন্ন শাড়ি। আজকে বিএনপির সাথে যে ব্রেক থ্রুটা হলো, সম্পর্কের যে নতুন দিক উন্মোচন হলো, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু দেখেন, এতদিন ভারত এককেন্দ্রিক একটি ভালোবাসা বাংলাদেশে পোষণ করতো, এককেন্দ্রিক একটি দলের প্রতি আপনার সম্পর্ক চালিয়ে গিয়েছে। তার ফলে বাংলাদেশে গত 17টি বছর একটি মাফিয়া সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল। এখানে ভারতের পররাষ্ট্র নীতির একটা একমুখী নীতি ছিল। সেখান থেকে ভারত যদি বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা যে কথাটি বলছি, আমাদের সাথে ভারতের একটি নতুন সম্পর্কের সূচনা হবে। আমাদের দেখেন, সাইফুল ভাই কিছুক্ষণ আগেই বলছেন অভিন্ন পানির সমস্যা। এই সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে। আপনি হঠাৎ করে বিহারের ডমরু বাঁধ ছেড়ে দিবেন, ফারাক্কার স্লুইস গেটগুলো খুলে দেবেন, বাংলাদেশের মানুষ পানিতে ডুবে যাবে, আমাদের আগাম সতর্কতা না দিয়ে এভাবে তো সম্পর্ক উন্নয়ন করা যায় না। বিএনপি আজকে সেটাই সম্পর্কের বলছে। ক্ষেত্রে অবশ্যই ভারসাম্য থাকতে হবে। জি, জনাব আজিজুল বারী হেলাল, আপনি সাথেই থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। তার আগে আমি চলে যাচ্ছি জনাব সাইফুল হক আপনার কাছেও একটু এই বিষয়টি নিয়ে জানতে চাই যে আওয়ামী লীগের পর ভারত কি বিএনপি মুখী হচ্ছে কিনা? আজকের সভার পরে আপনার মন্তব্য কি? না, আমি মনে করি তো, ধরেন, এটা তো আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কোনো দেশ আসলে তো যেজন রাজনৈতিক সম্পর্ক রাখে, কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে, যারা
অপর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাখবে, ওই দেশের জনগণের সাথে রাখবে। জনগণের তাদের যে অধিকার, তাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, প্রতিবেশী ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী হিসাবে নিশ্চয়ই আমরা চাইব যে ভারত বাংলাদেশের মানুষের এই আকুতি, এই অধিকারের জায়গাটা, এই যে তার গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, ভারত তার প্রতি সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে। দুঃখজনকভাবে ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যেয়ে, শুধুমাত্র আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যেয়ে বাংলাদেশের 17 কোটি বা 18 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অপরাপর রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। আমরা তো আমাদের কেউ প্রতিবেশীকে আমরা বদলাতে পারবো না। তাহলে আমরা সমতা, ন্যায্যতা, সমস্বার্থের ভিত্তিতে, সম অংশীদারিত্বের ভিত্তিতে, এবং বাংলাদেশ একটা স্বাধীন জাতি রাষ্ট্র, এটাকে আপনাকে মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে সমস্যা হবে। এবং সেটির সাথে সেই শুধু জায়গা থেকে ভারত মনস্তাত্ত্বিকভাবে না, এটার বিশেষ করে বাস্তবায়নও দেখাতে হবে। জি, জনাব সাইফুল হক, আপনিও আমাদের সাথেই থাকুন। এবারে আমি আবারও একটু চলে যাচ্ছি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে আমি একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্রে কিন্তু মোদির সঙ্গে ডক্টর ইউনূসের দেখা হচ্ছে না, এটি কি কোনো অর্থ বহন করে কিনা? অবশ্যই এটা একটা কূটনৈতিক ক্ষেত্রে অবশ্যই একটা অর্থ বহন করে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, এবং যে সরকারটা ছিল সেই সরকারের সাথে ভারতের সরকারের একটা ভালো সম্পর্ক ছিল। আবার এই সরকার পরিবর্তনের পরপর কিন্তু ভারত থেকে বলা হয়েছে যে ভারত কোনো রাজনৈতিক সরকার বা দলের সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের। এটাই কিন্তু কূটনৈতিকভাবে সত্য। এখন সমস্যাটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যে যারা রয়েছেন এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছেন, এবং হয়তোবা এমন হতে পারে যে ভারত ভারত আসলে অ্যাকচুয়ালি কি এবং তারা কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেই হিসেবে গ্লোবাল পলিটিক্সের সাপেক্ষে কোন ডাইনামিক্সে তারা কাজ করবে, এই জন্য হয়তোবা ভারত সরকার এখনো স্পষ্ট নয়। এই জন্য হয়তোবা তারা এই মুহূর্তে ইউনূস আমাদের যে প্রধান উপদেষ্টা, তার সাথে সাক্ষাৎ করার ঝুঁকি নিতে চাচ্ছে না। এটাকে আমি একেবারেই ভারতের নেগেটিভ বা বাংলাদেশের জন্য নেতিবাচক এভাবে দেখছি না, কারণ তারা হয়তো একটা পর্যবেক্ষণে রেখেছে যে তাদের এই যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পরে যে সরকারটা এসছে, আমি যেটা আবারও বলেছি যে এটার আসলে ফরেন পলিসিটা কোন দিকে যেতে চাচ্ছে তারা হয়তো ক্লিয়ার আসলে নয়। এটি ফলে এই বোঝার জন্য মুহূর্তে তারা যেই হয়তো সময়টুকু অতিবাহিত হয়েছে সেটি অনেক কম, আরো সময় নিয়ে অপেক্ষা করতে হবে। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আপনিও আমাদের সাথেই থাকুন। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে। খুব সংক্ষেপে একটু জানতে চাই যে বিএনপি কি যুক্তরাষ্ট্র ভারতকে সমানভাবে মূল্যায়ন করছে কিনা? বিএনপি আপনার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে। আমাদের যে বাইরের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তখনই হয় যখন আমাদের রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপারে তারা আমাদের রাষ্ট্রীয় স্বার্থগুলোকে খর্ব না করে আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করে, তখন তার সাথে আমাদের সম্পর্ক হয়। সুতরাং যুক্তরাষ্ট্র বা ভারতকে আপনার দূরে না দেখে আপনি যে কথাটা বললেন যে নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাথে দেখা হচ্ছে না মোদির, এটাতে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোনো সমস্যা না, সমস্যাটা ভারতের। কারণ বরঞ্চ বাংলাদেশের সাথে যদি কথাটা বলতো, দেখাটা হতো, এটা তো জাতিসংঘের একটা সাধারণ পরিষদের মিটিং, এখানে দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার রেওয়াজ তেমন একটা নেই। এবারই শুধু বাইডেনের সাথে আমাদের ডক্টর ইউনূস সরকার বসবেন। ভারতের যদি ভালো হতো যদি আমাদের এই নতুন সরকারের সাথে বসতো, তারপরে উপদেষ্টা আপনার পররাষ্ট্র সচিব পর্যায়ে বসছে, এটাও একটা ভালো দিক। এটা ইতিবাচক তবে দিক। জি, এটা একটা ইতিবাচক দিক। তবে মোদি যদি নিজেই বসতেন, নরেন্দ্র মোদী নিজেই বসতেন ডক্টর ইউনূসের সাথে, নতুন সরকারের সাথে, তাহলে ভারতের জন্য এটা ভালো হতো। আমি আরেকটি জি, কথা বলতে চাই, দেখেন আমাদের সাথে ভারতের সম্পর্ক, আমরা কখনো চাই না বাংলাদেশের থেকে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে ভারতকে অশান্ত করে তুলুক। জি, জনাব আজিজুল বারী হেলাল, আপনার বক্তব্য স্পষ্ট। আজিজুল বারী হেলাল এবং জনাব সাইফুল হক, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।